আসসালামু আলাইকুম। বাংলাদেশে সম্প্রতি কি ঘটছে চলুন সেটার একটা চটজলদি সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। আজকের আলোচনাটা মূলত দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভারত আর যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক, আবার চীনের বিনিয়োগ নিয়ে আগ্রহ, প্রশাসনের কিছু ভিতরের খবর আর ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো জনস্বাস্থ্য উদ্বেগ। এসব নিয়ে জানিয়ে খবরের বেশ আলোচনা হচ্ছে। তো প্রথম ব্যাপারটা হলো রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা অস্থিরতা বাড়ছে। দেখুন জুলাই সনদ মানে গণঅভ্যুত্থানের পর যে একটা রূপরেখা দেওয়া হয়েছিল সেটার বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে। এর ফলে রাজনীতি আর রাস্তায় গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বুঝলেন? আর এতে ব্যবসায়ীরা বেশ চিন্তিত, কারণ অর্থনৈতিক সূচকগুলো তো খুব একটা ভালো দিকে নেই। তার উপর এই রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে দেশের অর্থনীতি একটি বহুমুখী সংকটের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে। যেমন ধরুন, রাজনৈতিক এই অবস্থার মধ্যেও ভারতের সাথে আমাদের বাণিজ্য কিন্তু স্থিতিশীল। এমনকি রপ্তানি কিছুটা বেড়েছেও। আবার যুক্তরাষ্ট্র বলছে, আমাদের রপ্তানি করা পণ্যে যদি 20% বেশি মার্কিন কাঁচামাল থাকে, তাহলে তারা শুল্ক কমাতে পারে। অন্যদিকে তিস্তা প্রকল্পে অর্থায়নে চীন বেশি আগ্রহী। আর গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ $80 কোটি ছাড়িয়ে গেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এটা কিন্তু এই অঞ্চলের ভূ রাজনৈতিক ক্ষেত্রে নতুন কিছু হিসাব নিকাশ সামনে আনছে। আর তৃতীয়ত, দেশের ভিতরেও কিছু বিষয় উদ্বেগ তৈরি করেছে। যেমন প্রশাসনের সেই পুরনো রীতি চলছেই, পদ না থাকলেও কর্মকর্তাদের ঠিকই পদোন্নতি দেওয়া হচ্ছে। উপসচিব পদে প্রায় ১৬০০ জন কাজ করছেন, যদিও পদ আছে আসলে ১,০০০-এর কাছাকাছি। আবার দেখুন, ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা বদলানো নিয়ে বেশ বড়সড় সহিংস প্রতিবাদ হয়েছে। সরকারি অফিস, থানায় হামলা পর্যন্ত হয়েছে। আর এর সাথে যোগ হয়েছে দেশ জুড়ে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার ভয়াবহ বিস্তার। এটা জনমনে যেমন আতঙ্ক তৈরি করেছে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার উপরও অনেক চাপ সৃষ্টি করেছে। সুতরাং এই রাজনৈতিক টানাপোড়েনে আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক আর ভিতরের এই সংকটগুলো মিলিয়ে বাংলাদেশ কিন্তু এখন বেশ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যাচ্ছে। এখন শুনুন বিস্তারিত। এখন সকাল 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8 এ। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। দেশের রাজনৈতিক অস্থিরতা, ভারত বাংলাদেশের ভূ অর্থনৈতিক সম্পর্ক এবং প্রশাসনের পদোন্নতি সহ নানা বিষয়ে আজকের পত্রিকাগুলোতে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। বণিক বার্তা পত্রিকার একটি খবর দিয়ে শুরু করছি, যার শিরোনাম ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনও অক্ষুণ্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন এবং পারস্পরিক বাকযুদ্ধ চললেও অর্থনীতির দিক থেকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে ভারত বাংলাদেশে প্রায় $1,149 কোটি পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের চেয়ে 3.79% বেশি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশে আমদানি স্থিতিশীল রয়েছে এবং কিছুটা বেড়েছে। এই প্রভাব অনেকটাই বেড়েছে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে। এবার আসি প্রথম আলো পত্রিকার একটি খবরে, যার শিরোনাম এই সরকারও পুরনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি। এই প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রশাসনে বর্তমানে উপসচিব পদ আছে প্রায় 1000, কিন্তু এই পদে কাজ করছেন প্রায় 1596 জন কর্মকর্তা। গত মাসেই 268 জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যদিও পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা আগেই বেশি ছিল। পদ খালি না থাকায় অনেক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েও আগের পদেই রাখা হচ্ছে। এতে তাদের শুধু বেতন ও ভাতা বাড়ে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় না। এছাড়াও উপসচিব পদে 3 বছর চাকরি করার পর গাড়ি কেনার জন্য সুদবিহীন ঋণ সুবিধা পাওয়া যায়। গত 1 সেপ্টেম্বরের একটি প্রজ্ঞাপন অনুযায়ী 52 জন কর্মকর্তাকে আগের পদেই পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে গত 28 আগস্ট পদোন্নতি পাওয়া 268 জন কর্মকর্তার বেশিরভাগের দায়িত্বেই কোনো পরিবর্তন আসেনি। পরের খবরটি কালের কণ্ঠ পত্রিকা থেকে, যার শিরোনাম রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা। দেশের রাজনৈতিক অঙ্গন আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের আগে কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা ও সহিংসতার আশঙ্কায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা চিন্তিত।
যখন নতুন বিনিয়োগে খরা এবং অর্থনৈতিক সূচক নিম্নমুখী, তখন এই রাজনৈতিক অস্থিরতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থায়ন সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব আদায়ের ধীরগতি সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন এক বহুমুখী সংকটে পড়েছে। এই রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন তারা। এবার নিউ এজ পত্রিকার একটি খবর, যার শিরোনাম গভর্নমেন্ট অফিসেস পুলিশ স্টেশনস ভ্যান্ডালাইজড অ্যাট ভাঙা। খবরে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙা উপজেলায় জাতীয় সংসদের আসন সীমা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভকারীরা দুটি থানাসহ কয়েকটি সরকারি অফিস ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা ঢাকা, খুলনা এবং ভাঙা বরিশাল মহাসড়ক প্রায় 5 ঘন্টা অবরোধ করে রেখেছিল। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, হাজার হাজার মানুষ লাঠি, দা ও ধারালো অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স, ভাঙা থানা এবং ভাঙা হাইওয়ে থানায় হামলা চালায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফরিদপুরের আন্দোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার একদিন পরই এই সহিংসতা ঘটল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শীর্ষ খবরটি শিরোনাম, ট্যারিফ মে ড্রপ ইফ বাংলাদেশি এক্সপোর্টস কন্টেন ওভার 20% ইউএস র ম্যাটেরিয়ালস, ইউএসটিআর। ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের একটি প্রতিনিধি দল বলেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যে যদি 20% বেশি কাঁচামাল আমেরিকা থেকে আসে, তবে সেই অংশের উপর শুল্ক কমানো যেতে পারে। তবে এই ছাড় শুধুমাত্র ওই নির্দিষ্ট অংশের জন্যই প্রযোজ্য হবে। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ গতকাল ঢাকায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম-এর সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান। মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর, একটি দলকে জেতাতে সব মনোযোগ দেয়া হয়েছে, শিক্ষক নেটওয়ার্ক। খবরে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে পক্ষপাতিত্ব দুষ্টের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছে শিক্ষক নেটওয়ার্ক। তারা অভিযোগ করেছে, যে কোনো উপায় একটি দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো একটি বিবৃতিতে দিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। গত 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন হয়েছিল এবং দুদিন ভোট গণনার পর শনিবার ফল ঘোষণা করা হয়। 33 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে 25টি পদের মধ্যে জিএস সহ 2টি এজিএস সহ 20টি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। এবার সমকাল পত্রিকার একটি খবর, যা শিরোনাম, তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সঙ্গে এগোচ্ছে ঢাকা। খবরে বলা হয়েছে, বাংলাদেশ চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এবং এজন্য চীনের কাছে প্রায় $55 কোটি ঋণও চেয়েছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে জানিয়েছেন যে এই প্রকল্পে চীনেরও তীব্র আগ্রহ আছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে বৈঠক হয়। এছাড়াও বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর নেওয়া সিদ্ধান্তগুলোর আধুনিকায়ন অনুযায়ী আপডেট নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত আরও জানান যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় $80 কোটি বেশি, যা এ পর্যন্ত সর্বোচ্চ। দ্য ডেইলি স্টার পত্রিকার একটি খবর, যার শিরোনাম, আরাকান আর্মি ইনভলভড ইন ইয়াবা ট্রেড, বিজিএমই। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানিয়েছে, আরাকান আর্মি ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসায় জড়িত। কক্সবাজারের এক সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেছেন, রোহিঙ্গারা ইয়াবার প্রধান পাচারকারী এবং তাদের ধরা কঠিন। তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকাচ্ছে। তিনি আরও জানান, উপকূলীয় এলাকা দিয়ে মাদক পাচার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ পত্রিকার প্রথম পাতার খবর, শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে উত্থাপন হয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, আর 2-1 জনের সাক্ষ্য গ্রহণের পর এই মামলার গ্রহণের পর্যায় শেষ হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার 46তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজকের পত্রিকায় একটি প্রধান সংবাদ, দলগুলোর মতানৈক্য মাঠে গড়াচ্ছে রাজনীতি। খবরে বলা হয়েছে, দীর্ঘ আলোচনা সত্ত্বেও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। বিএনপি চাইছে জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধান করতে। অন্যদিকে জামায়াত এবং অন্যান্য কয়েকটি দল চাইছে জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে নির্বাচন হোক। দলগুলোর মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে মতানৈক্য আছে। এ অবস্থায় জামায়াত সহ 3টি ইসলামী দল 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর ফলে আলোচনা থেকে রাজনীতি এখন রাজপথে গড়াচ্ছে, যা উদ্বেগ ও সংখ্যা বাড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি পাল্টা কর্মসূচি দিলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়তে পারে এবং সংঘাত দেখা দিতে পারে।
যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর, সারা দেশে অ্যাডিস মশার ভয়াবহ বিস্তার, ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া, আতঙ্কিত সাধারণ মানুষ। এই খবরে বলা হয়েছে অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ছে। ঢাকা ছাড়াও সারা দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকুনগুনিয়া আক্রান্ত অনেকেই ঠিকমতো হাঁটতে পারছেন না এবং তাদের সারা শরীরে তীব্র ব্যথা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে রোগটি সহজেই চিহ্নিত করা যাচ্ছে না, ফলে মানুষের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় বাড়ছে। বিশেষ করে মফস্বল এলাকায় ডাক্তাররা চিকুনগুনিয়া চিহ্নিত করতে না পেরে ভুল চিকিৎসা দিচ্ছেন। এসব কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। তিনি আশা করেন এই উদ্যোগের ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আমেরিকান শুল্ক আরও কমবে। সোমবার ঢাকার তেজগাঁওয়ে যুক্তরাষ্ট্রের সহ বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। গত 31 জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক 35% থেকে কমিয়ে 20% করেছে, যার জন্য ইউনূস ব্রেন্ডন লিঞ্চকে ধন্যবাদ জানান। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আপাতত এখানেই বিদায় চেয়েছি, ভালো থাকবেন।